Hello guys, my name is Kutubuddin and today we are going to do an analysis of the poem Shall I Compare Thee? That means Sonnet 18 by William Shakespeare. Analysis টা আগে আমরা একটু রিসাইটেশনটা করে নিই and then we will go to line by line analysis. Okay, so let's get started. Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. Sometimes too hot the high of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometimes declines, by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. First, we need to understand the structure of the poem. Okay, structure of the poem টা একটু বলে নিই, তারপরে আমরা লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস যাব। ওকে, তুমি যদি দেখো তাহলে দিস পোয়েম হ্যাজ 14 লাইনস, তার মানে 14 লাইনস আছে এবং সেই 14 লাইনস আর ডিভাইডেড, বিভিন্নভাবে ডিভাইড করা হয়েছে। ডিভিশনটা আমি বলে দিই, 14 লাইনস আর ডিভাইডেড লাইক দিস, 4 4 4 দেন 2, মানে চারটে করে লাইন। 4 lines consist of a quatrain, মানে চারটে লাইন যদি থাকে তাহলে সেটাকে কোয়াট্রেন বলে। তাহলে এরকম তিনটে কোয়াট্রেন আছে, আর ইচ কোয়াট্রেন হ্যাজ 4 লাইন, তাহলে 12 লাইনস হলো। আর একটা দুটো লাইন আছে কাপলেট, সেটাকে বলা, দুটো লাইন থাকলে সেটাকে বলা কাপলেট। এখানে চারটে লাইন দুটো লাইনের ব্যাপারটা কি বলে দিই। চারটে লাইন মানে রিদম আছে প্রথম লাইনটার সঙ্গে তৃতীয় লাইনটা, আর সেকেন্ড লাইনটার সঙ্গে ফোর্থ লাইনটা। এইরকম ধরে এরকম রিদম করে, মানে প্রথম লাইনটার সঙ্গে তুমি যদি লক্ষ্য করো প্রথম কোয়াট্রেনটার, তাহলে ফার্স্ট লাইন হ্যাজ আ রিদম উইথ দ্য fourth line, I'm sorry, third line, and the second line has a rhythm with the fourth line. So দেখো, shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May. এখানে দেখো তাহলে ডে দিয়ে শুরু হয়েছিল ফার্স্ট লাইনটা, সেটা মিল হচ্ছে থার্ড লাইনে মে দিয়ে। আবার দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটার দেখো মিল হচ্ছে ফোর্থ লাইনে যে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, তাহলে টেম্পারেট আর ডেট, এটা মিল হচ্ছে। তাহলে এইভাবে কাপলেটগুলোকে করা হয়। তো এটাকে বলা হয় সনেট স্টাইল, মানে শেক্সপিয়ার উনি স্টাইলটা খুব ভালোভাবে ইউজ করতেন এবং বেশিরভাগ সনেট যে উনি লিখতেন সেগুলো এই স্টাইলেই লিখতেন। যাই হোক, এরকম তিনটে কোয়াট্রেন করা হয়েছে। সো 3 into 4 12 লাইনস, আর একটা কাপলেট। কাপলেট মানে কি, পরপর দুটো লাইনেই মিল আছে। শেষের দুটো যদি শেষের দুটো লাইন পরপর মিল আছে। আর কাপলেট কাকে বলা হয়, আমি বললাম যে দুটো লাইন থাকবে এবং পরপর ওই দুটো লাইনের ওয়ার্ডগুলো ম্যাচিং হবে। দেখো শেষ দুটো লাইনে তুমি যদি চলে যাও তাহলে আছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ or eyes can see, so the last word is see. তারপর লাইনটা দেখো, so long lives this, and this gives life to thee. তাহলে thee, তাহলে এই দি আর সি এই দুটোতে ম্যাচিং আছে, সেই জন্য এটাকে বলা হয়, যেহেতু পরপর দুটো লাইনে ম্যাচিং আছে সেই জন্য বলা হয় এগুলোকে কাপলেটস। গাইজ এগুলোকে নাম দেওয়া হয় কীভাবে, দেখো এই কোয়াট্রেন্সগুলোকে, যেগুলোকে ফার্স্ট কোয়াট্রেনে আমি চলে যাচ্ছি। ফার্স্ট কোয়াট্রেনে ফার্স্ট লাইনটাকে বলা হবে এ, অ্যান্ড দেন সেকেন্ড লাইনটা বি। যেহেতু ম্যাচ নেই সেই জন্য উই আর ইউজিং টু ডিফারেন্ট অ্যালফাবেট, আমরা দুটো ডিফারেন্ট অ্যালফাবেট ইউজ করছি। কিন্তু এ বি, কিন্তু ফার্স্ট লাইনটার সঙ্গে আবার থার্ড লাইনটা ম্যাচ আছে, সেই জন্য দুটো ম্যাচিং লাইনের জন্য আমরা ইউজ করবো দ্য সেম অ্যালফাবেট, সেই জন্য আবার ইউজ করছি এ। আবার ফোর্থ লাইনটার সঙ্গে সেকেন্ড লাইনটা মিল আছে, সেকেন্ড লাইনটায় আমি দিয়েছিলাম অ্যালফাবেট ইউজ করেছিলাম বি, সো আই উইল ইউজ বি। তাহলে এই কোয়াট্রেনটার নাম দেওয়া হয় এ বি এ বি, এইভাবে নামকরণটা করা হয় কোয়াট্রেন্সগুলো। আবার সেকেন্ড কোয়াট্রেনে তুমি যদি চলে যাও তাহলে প্রথম কোয়াট্রেনে যে অ্যালফাবেট আই হ্যাভ ইউজ সেই অ্যালফাবেট কিন্তু আর ইউজ করা যাবে না, সেই জন্য সেকেন্ড কোয়াট্রেনে ঠিক একই নিয়মে সি ডি এইভাবে ইউজ করা হয়েছে। আর থার্ড কোয়াট্রেনে
ই এফ ই এফ এইভাবে ইউজ করা হচ্ছে। সো এইভাবে নামকরণটা করা হয়। ওকে, আর যেহেতু লাস্টে কাপলেট আছে, সেই কাপলেটটা পরপর দুটো মিল আছে, সেজন্য ওখানে জি জি ইউজ করা হয়েছে। আমি বলেছিলাম যে যেহেতু দেখো লাস্ট কোয়ার্টেনটায় ই এফ ইউজ করা হয়েছে, তার মানে ওই অ্যালফাবেট আর ইউজ করা যাবে না, সেই জন্য জি জি ইউজ করা হয়েছে। সো দিস ইজ হাউ এটাকে নামকরণ করা হয়। সব 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 পোয়েমের ক্ষেত্রে এইভাবেই নামকরণটা করা হয়। না, এটা তো গেল তোমার স্ট্রাকচারটা। না, সেকেন্ড আমরা আসবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার মিটারটা কি আছে। মিটার মানে প্রত্যেকটা পোয়েমকে একটা মিটারের উপর বেস করে, ছন্দের উপর বেস করে লেখা হয়। মিটার মানে একটা ট্যাপিং বলা, ফুট মানে একটা কি বলবো, একটা বিটের উপরে লেখা হয়। যেমন গানের একটা কোনো থাকলে একটা একটা নির্দিষ্ট বিট থাকে, সেরকম পোয়েমেরও একটা বিট থাকে। সেই বিট বিভিন্ন ধরনের বিট হয়। সে এই পোয়েমটা কোন বিটের উপরে লেখা হয়েছে সেটার নামটা বলেছি, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। না, তোমাকে আয়াম্বিক মানে কি সেটাও বলে দিচ্ছি, পেন্টামিটার মানে কি সেটাও বলে দিচ্ছি। আয়াম্বিক মানে হচ্ছে যে এই বিটটা কীরকম হবে, মানে এরকম ডাম 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 ডাম, এরকম। মানে একটা যদি আমি লেমন টার্মে বলি যে একটা আস্তে বিট হবে আর একটা জোরে, সেটাকে আমরা ইংলিশে বলা হয় স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড। তাহলে একটা স্ট্রেসড হবে, তার ঠিক পরেরটাই আনস্ট্রেস, স্ট্রেসড আনস্ট্রেসড, স্ট্রেসড আনস্ট্রেসড, ঠিক এইভাবেই বিটটা যাবে। তো সেই জন্য এটাকে বলা হয় আয়াম্বিক। এই ধরনের স্ট্রেসড আনস্ট্রেসড এইরকম যদি করা হয়, তাহলে এরকম যদি বিট থাকে, তাহলে সেটাকে বলা হয় আয়াম্বিক। পেন্টামিটার মানে কি, পেন্টা মানে তোমরা জানো 5, এইরকম এই স্ট্রেসড আনস্ট্রেসড এই একটা সেটকে বলা হয় একটা ফিট। তো এইরকম যদি একটা লাইনে এরকম 5টা ফিট থাকে, মানে 5টা কম্বিনেশন থাকে স্ট্রেসড আনস্ট্রেসডে, তাহলে সেই ধরনের লাইনটাকে বলা হয়, সেই ধরনের রিদমকে বলা হয় পেন্টামিটার। তার মানে এই আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, তার মানেটা হচ্ছে যে প্রত্যেকটা লাইনে স্ট্রেসড আনস্ট্রেসড এইভাবে বিটস আছে, এবং ওই স্ট্রেসড আনস্ট্রেসড যে সেট, এরকম 5টা সেট আছে, সেটা মিলে একটা লাইন তৈরি হয়েছে। সেই জন্য এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। ওকে, তাহলে কিভাবে হচ্ছে, আমি প্রথম কোয়াট্রেনটা পড়ে দিচ্ছি, তুমি দেখবে আমি যখন পড়বো তোমরা লক্ষ্য করবে যে আমি স্ট্রেসড আনস্ট্রেসড এইভাবে পড়ছি। তার আগে আমি ফার্স্ট লাইনটা তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে করেছি। দেখো, ফার্স্ট লাইনটা তোমরা যদি যাও, লেখা যায় শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে দেখো শ্যালটা কিন্তু পুরোটাই আনস্ট্রেসড হয়, তাহলে ওটাকে আনস্ট্রেসড। তারপরে আইটা হচ্ছে স্ট্রেসড, তাহলে শ্যাল আই, এই দুটো মিলে একটা কী হলো, ফিট তৈরি হয়ে গেলো, মানে একটা আইঅ্যাম্ব তৈরি হয়ে গেলো, যেহেতু শ্যালটা আনস্ট্রেসড আর আইটা স্ট্রেসড। তাহলে আমরা এটা কীভাবে পড়বো, শ্যাল আই শ্যাল আই শ্যাল আই, বুঝতে পারছো, আনস্ট্রেসড অ্যান্ড দেন স্ট্রেসড। আই হোপ কিছুটা আইডিয়া পেলে। তার পরের ওয়ার্ড দুটো আছে দেখো, কম্পেয়ার দি, ঠিক আছে। এখানে কিন্তু কম্পেয়ার এই কথাটা 2 সিলেবল ওয়ার্ড, এবং এই 2 সিলেবলের মধ্যে এই কমটা হচ্ছে আনস্ট্রেস, আর পেয়ার হচ্ছে স্ট্রেস। সেই জন্য তাহলে স্ট্রেসড আনস্ট্রেসের জন্য দুটো যে ওয়ার্ডের প্রয়োজন হয়, সেটা কিন্তু সবসময় নয়, একটা ওয়ার্ড দিয়েই একটা ফিট গঠন করা যায়। এখানে শুধুমাত্র কম্পেয়ার এইটা দিয়ে কিন্তু একটা ফিট তৈরি হচ্ছে। দেখো, আনস্ট্রেস হচ্ছে পেয়ার হচ্ছে স্ট্রেস, তাহলে এটাকে এইভাবে, তাহলে প্রথম থেকে যদি বলি শ্যাল আই কম্পেয়ার, বুঝতে পারছো বিটটা, শ্যাল আই কম্পেয়ার। পরের লাইনটা চলে যায়, পরের ওয়ার্ডসগুলো দেখি। দি টু, এখানে দি এই পুরো ওয়ার্ডটাই আনস্ট্রেস, আর টু এটা হচ্ছে স্ট্রেস। তাহলে দি টু এই দুটো ওয়ার্ড মিলে, এখানে দুটো ওয়ার্ড মিলে একটা ফিট তৈরি হলো। তারপরে চলে যায় এ সামার্স। এইখানে একটু দেখো, এটা হচ্ছে আনস্ট্রেস, রাইট, কিন্তু সামার্সের আবার পুরোটা স্ট্রেস নয়, শুধু সাম, SUM, সাম, ওইটা স্ট্রেস। তাহলে এ সাম এইরকম। তাহলে এই এ সাম এইটা দিয়ে একটা কী হলো, ফিট তৈরি হয়ে গেল। আমি পুরোটা পড়ে বলবো তারপর তোমাকে। তারপরে দেখো, পরের সাইডটা হচ্ছে আবার, তাহলে সামের SUM নিয়েছি, MER' পাই যা, মার্স, এইটা কিন্তু আনস্ট্রেস। তাহলে মার্স, আর তারপরে আবার ডেটা স্ট্রেস, মার্স ডে এইভাবে হবে। তাহলে এটা একটা ফিট। তাহলে এই ফিটগুলো যদি দেখো তুমি, আমি যেভাবে ডিসক্রাইব করলাম, তাহলে 5টা ফিট হচ্ছে।
না এবার আমি পুরো লাইনটা পড়ছি, দেখো স্ট্রেসড আনস্ট্রেসড ঠিক এই বিটটা ফলো করে। Shall I compare the two a summer's day? ওকে, আবার পড়ছি। Shall I compare the two a summer's day? Okay, so this is how you should read. তুমি যদি মিটার ফলো করে পড়তে যাও তোমাকে এইভাবেই পড়তে হবে। না আমি পুরো যে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে এটা একবার পড়ে দিচ্ছি ওই মিটার ফলো করে। তোমরা তোমাদের হোমওয়ার্ক হলো আই উড রিকোয়েস্ট ইউ টু ডু দ্য রেস্ট ফর দ্য রেস্ট অফ দ্য পোয়েম। তো আমি চাইছি যে বাকিটা মানে পোয়েমের বাকি অংশটা তোমরা নিজেরা করো অ্যান্ড ইউ উইল হ্যাভ ফান। দেখবে তোমাদের পড়তেও ভালো লাগছে অ্যান্ড ইউ উইল ডিসকভার সামথিং নিউ। ওকে গাইজ? ওকে, shall I compare the two a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. ওকে গাইস, এইভাবে তোমরা বাকিটা করে নেবে। নাও আমরা একটু অ্যানালিসিসে চলে যাবো। আচ্ছা গাইজ, আরেকটু হিস্ট্রিটা জানতে হবে আমাকে। সেটা হচ্ছে যে ফার্স্ট উনি যখন এই কবিতার এই সনেটগুলো লিখেছিলেন উনি 154 সনেটস লিখেছিলেন। যেহেতু এটাকে সনেট 18 বলা হয় কেন, কারণ এটা ছিল ওনার 18তম সনেট। না ইনি এই সনেটটা লেখার আগে হি ওয়াজ ভেরি পপুলার, কারণ তার আগে উনি সব ওই যে স্টেজ ড্রামাসগুলো লিখেছিলেন এবং সেই ড্রামা লেখার ফলে ওই বিকজ অফ দোজ ড্রামাস হি ওয়াজ অলরেডি পপুলার। বাট একটা কন্ট্রোভার্সি যেহেতু, এবং তারপরে যেহেতু উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তো উনি যাই লিখেছিলেন দ্যাট ওয়াজ নোটেড। সবাই উনি দেখে দোজ সনেটস ওয়ার রেড এবং সবাই ইগারলি ওয়েটেড যে উনি এরপরে কি লিখতে চলেছে। যাই হোক, কিন্তু এই যে এই সনেট 18টা লিখেছিলেন এটা কারকে অ্যাড্রেস করে লিখেছিলেন সেটা কিন্তু ক্লিয়ার, বাট মোটিভ কেন লিখেছিলেন দ্যাট ইজ নট অ্যাবসোলুটলি ক্লিয়ার। ফার্স্ট অফ অল এবারে আমি যদি এটা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, অনেক সময় এটা কনফিউশন থাকে যে এটা ছেলের উদ্দেশ্যে লেখা না মেয়ের উদ্দেশ্যে, বাট হিস্ট্রি রিসার্চ শোজ দ্যাট গাইজ দিস পোয়েম ওয়াজ রিটন ফর আ মেল। মানে এই যে বিলাভেডের কথা বলা হচ্ছে সেই বিলাভেডটা কিন্তু একটা মেল না ফিমেল কবিতা থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু রিসার্চ করে হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে দিস ওয়াজ রিটন ফর আ মেল। না এটা একটা অড লাগতে পারে কি কবি উনি উইলিয়াম শেক্সপিয়ার উনি নিজে একজন মেল ছিলেন, তাহলে মেল হয়ে উনি একটা মেলের জন্য কেন অ্যাট্রাকশন আছে। বাট এটাও হতে পারে যে উনি হয়তো একটা ওমেনের পার্সপেক্টিভ দিয়ে, মানে উনি একটা মেয়ের হয়ে ওর বিলাভেড একটা মেলকে হয়তো এই কবিতাটা লিখেছে, এটাও হতে পারে। বাট দ্যাট ইজ নট শিওর কি ওয়েদার হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু মেলস, উনি নিজেই অ্যাট্রাক্টেড ছিলেন মেলসের প্রতি, অর হি রিপ্রেজেন্টেড হিমসেলফ, উনি নিজেকে রিপ্রেজেন্ট অ্যাজ এ ওম্যান, এবং তার ফলে এবং উনি নিজেকে ওম্যান হিসেবে ভেবে হি ওয়াজ অ্যাকচুয়ালি টেলিং অ্যাবাউট হিজ, মানে উনি মেয়ে হিসেবে রিপ্রেজেন্ট করে নিজেকে উনি ওনার বিলাভেড সম্বন্ধে লিখছেন। ইট ইজ নট ক্লিয়ার কি ওয়াই দ্যাট বিলাভেড ওয়াজ এ মেল, কেন বিলাভেডটা মেল ছিল, কেন উনি মেলকে অ্যাড্রেস করে লিখেছিলেন। বাট এটা ক্লিয়ার যে দিস ওয়াজ অ্যাড্রেস, মানে দিস পোয়েম ওয়াজ অ্যাড্রেসড টু আ মেল, রাইট? এটা একটু আমাদের জানা দরকার আছে। উই হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট দিস, ওকে, বিকজ ইট ইজ এস্টাবলিশ হয়ে গেছে যে এটা সত্যি একটা মেলকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। ওকে ওকে, যদি আমরা ফার্স্ট দুটো কোয়াট্রেন নিই গাইজ, দেখো ফার্স্ট দুটো কোয়াট্রেনে না শুধুমাত্র কম্প্যারিজন একটা করা আছে যে বিলাভেডের সঙ্গে সামার্স ডে, এবং কেন ওয়াই দ্য বিলাভেড ইজ অনেক ভালো, প্রকৃতপক্ষে অনেক সুপিরিয়র দ্যান দ্য সামার্স ডে, সেইটাকে প্রথম 8টা লাইনে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু তুমি যে থার্ড কোয়ার্টারের ফার্স্ট ওয়ার্ডটা দেখো, দ্যাট ইজ কল বাট, ওটাকে বলা হয় টার্ন। কিন্তু এত কথা মানে এই ফার্স্ট দুটো কোয়ার্টারে যেটা এস্টাবলিশ করলেন কবি, সেটাকে ঠিক 9th লাইনে মানে ফার্স্ট ওয়ার্ড অফ দ্য থার্ড কোয়ার্টারে যেই এমন একটা ওয়ার্ড ইউজ করছেন যেটাকে বলা হচ্ছে বাট, যেটাকে আগের যতটাকে এস্টাবলিশ করেছেন সেটাকে আবার কোয়েশ্চেন করতে শুরু করবে। সো তাহলে এটাকে বলা হয় টার্ন।
টার্ন, এবং উনি উইলিয়াম শেক্সপিয়ার যতগুলো সনেট লিখেছিলেন উনি এই 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 ফরম্যাটে লিখেছিলেন। ফার্স্ট দুটো কোয়াট্রেন ছিল একটা সাজেশন দেওয়া হতো, একটা প্রপোজাল বা একটা কোয়েশ্চেন দেওয়া হতো, এবং সেই কোয়েশ্চেনটার টার্নটা হতো ঠিক থার্ড কোয়ার্টারের ফার্স্ট লাইনে, মানে কিন্তু দিয়ে, ওকে। অ্যান্ড দেন ফোর্থ কোয়ার্টারে যে আবার ওই যে প্রথমের ফার্স্ট দুটো কোয়ার্টারে যে কোয়েশ্চেন ছিল সেটার আনসার দেওয়া হয়, বা ফার্স্ট দুটো কোয়ার্টারে যে একটা ডিলেমা দেওয়া হয়েছিল সেই ডিলেমাটার একটা সলিউশন দেওয়া হয়, এইটা কিন্তু থার্ড কোয়ার্টারে যে দেওয়া হয়। অ্যান্ড দ্য লাস্ট কাপলেট যেটা আছে সেই কাপলেটে এই পুরো যে পোয়েমটা সামারিটা দেওয়া হয়। এবং ঠিক এইভাবেই উনি সব সনেট লিখেছিলেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি দিস সনেট ওয়াজ রিটেন অন দ্যাট সেম পাথ, ওকে। এবং এই সনেটটাও ঠিক ঠিক সেইভাবেই লেখা আছে। প্রথম দুটোতে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা সেন্ট্রাল ডিলেমা, একটা কোয়েশ্চেন পাবো। থার্ড কোয়ার্টারে যে প্রথম দুটোতে যে কোয়েশ্চেন তার একটা আনসার পাবো, এবং লাস্ট কাপলেটগুলোতে পুরো পোয়েমটা একটা সামারি পাবো, ওকে। তাহলে ফার্স্ট দুটো লাইনে চলে যাওয়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। যদি প্রথম লাইনটা নিই তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে ফার্স্ট ওয়ার্ড দ্যাট ইজ শ্যাল। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যদি এখানে কেন কিন্তু ইউজ করতে পারতেন কবি যে ক্যান আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর মে আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর would I compare thee to a summer's day, কিন্তু এইগুলো না ইউজ করে ওয়াই শ্যাল ইউজ করা হয়েছে, কি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, বিকজ শ্যাল এই কথাটা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি মে আই সেট, এটা পরিবর্তে যদি আমি বলি শ্যাল আই সেট, এই দুটোর মধ্যে শ্যাল আই সেট এটা হচ্ছে তুমি যাকে জিজ্ঞাসা করছো তাকে একটু বেশি রেসপেক্ট দেওয়া হচ্ছে, ইট ইজ মোর পোলাইট, ইটস পোলাইটার দ্যান দি মে আই সেট। তাহলে এখানে তার মানে এখানে প্রথমেই বলা হচ্ছে যে উনি ওনার যে বিলাভেড যাকে অ্যাড্রেস করে এটা প্রশ্নটা করছেন ওনাকে উনি বেশি রেসপেক্ট দিচ্ছেন অন্যদের তুলনায়। দ্যাট ইজ দ্য রিজন এই শ্যাল কথাটা ইউজ করা হয়েছে, রাইট? ওকে, পরে চলে যাওয়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি মানে ইউ, শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে। নাও এখানে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? সামার্স ডের সঙ্গে, একটা সামারের ডের সঙ্গে। নাও আমাদের এখানে কিন্তু সামার্স ডে ইজ নট প্লেজেন্ট, আমাদের এখানে গ্রীষ্মকালের একটা দিন খুব একটা ভালো না। বাট যেখানে শীত প্রধান দেশ, সেই শীত প্রধান, যেমন উইলিয়াম শেক্সপিয়ার যেখানে জন্মগ্রহণ করেছিলেন, উনি তো একজন ইংলিশ পোয়েট ছিলেন, তো সেইখানে সামার্স ডে ইজ অ্যাকচুয়ালি আ গুড থিং, কারণ বেশিরভাগ সময় ওখানে ঠান্ডা থাকে প্রচণ্ড। সেই জন্য সামার আসে সেটা একটা হলিডে, যেমন আমাদের এখানে উইন্টার আসলে হলিডের মতো হয়, মানুষ পিকনিক করতে যায়, বিভিন্ন জায়গায় যায়, ওখানে ঠিক সে উল্টোটা হয়। তো সেজন্য সামার্স ডে এই এক্সপ্রেশনটা দিয়ে বোঝানো যায় হ্যাপিনেস। আর ওই সামারেই চারিদিকে পাখিরা ডাকে, ফ্লাওয়ার্স ব্লুজম, অ্যান্ড দ্য এন্টায়ার নেচার চেঞ্জেস অন দ্য সামার। যেমন এবং ঠিক উল্টোটা হয় উইন্টারে চারিদিকে একদম নিষ্প্রভ থাকে, নিস্তেজ থাকে। তো সেই জন্য সামার্স ডে ইজ রিগার্ডেড অ্যাজ আ সামার্স ডে, মানে একটা গ্রীষ্মের দিন ইংলিশ পোয়েটদের ক্ষেত্রে ওটাকে ভালো এক্সপ্রেশন, ইটস এক্সপ্রেশন অফ হ্যাপিনেস অ্যান্ড ইটস এক্সপ্রেশন অফ প্রসপেরিটি, ইটস এ এক্সপ্রেশন অফ ইউ ক্যান সে কি পজিটিভ থিংস। নাও সামার্স ডে তাহলে একটা ভালো জিনিসের সঙ্গে তুলনা করছে, শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে একটা সামার্স ডের সঙ্গে তুলনা করো না। এখানে আরেকটা জিনিস বোঝার আছে গাইজ, যে উইলিয়াম শেক্সপিয়ার ওনার বিলাভেডকে কম্পেয়ার করছেন নেচারের সঙ্গে। তো ফার্স্ট নেচার ইজ সামথিং উইচ ইজ হিউজ, মানে নেচার যদি আমরা প্রকৃতিটাকে দেখি, ইটস ক্রিয়েটেড বাই গড। সো অ্যান্ড নেচার কিন্তু অতুলনীয়, নেচারকে খুব খুব মানে সাহসিকতার পরিচয় দিতে হবে ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার সামথিং উইথ দ্য নেচার, বিকজ নেচার ইজ পারফেক্ট। নেচার হচ্ছে পারফেক্ট, মানে আমাদের সাধারণ ধারণে সেটাই বোঝায়। তাহলে নেচার ইজ গ্র্যান্ড, এরকমই যদি গ্র্যান্ড কিছুর সঙ্গে কোনো জিনিসকে তুলনা করা হয় তাহলে যাকে তুলনা করছে সেও গ্র্যান্ড হয়ে যাচ্ছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তো কবি কিন্তু কত সুন্দরভাবে এইভাবে নেচারের সঙ্গে ওনার বিলাভেডকে তুলনা করে ওই বিলাভেডকে একটা উঁচু স্থানে জায়গা দিয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, ইফ আই
আমি যদি নিজেকে বা ধরো আমি যদি একটা ক্রিকেট প্লেয়ারকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করি, তাহলে যে ক্রিকেট প্লেয়ারটার সঙ্গে বিরাট কোহলি তুলনা করছি, তাহলে সেই ক্রিকেট প্লেয়ারটাকে বিরাট কোহলির সমান সমান আসনে বসাচ্ছি, তবেই তুলনা হয়। দুটো অসমান জিনিসের সঙ্গে তুলনা হয় না। ঠিক সেই রকমই এখানে তার মানে ওনার বিলাভেডকে শেক্সপিয়ার বোঝাতে চাইছেন দ্যাট বিলাভেড ইজ অ্যাজ বিউটিফুল, অ্যাজ গ্র্যান্ড অ্যান্ড অ্যাজ পারফেক্ট অ্যাজ নেচার। তো তার মানে কত বড় উঁচু স্থানে উনি বিলাভেডটাকে প্লেস করলেন। তো দ্যাট ইজ দ্য রিজন সামার্স ডে। এখানে একটা এই পয়েন্টটা প্লিজ তোমরা মনে রাখবে। ওকে, তো বাট তাহলে এখানে অবভিয়াস যে নেচারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে উনি আরও সাহসিকতার পরিচয় দেখাচ্ছেন এর পরের কোয়াট্রেনগুলোকে দেখবো, যে উনি শুধু প্রকৃতির সঙ্গে তুলনা করার সাহসিকতাটা দেখাননি, উনি এটাও বলেছেন, ঠিক পরের লাইনে আমরা জানতে পারবো যে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। ওকে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাউ মানে ইউ, আর্ট মানে আর, ইউ আর। কিন্তু তুমি কবি এটাও বলছেন না যে তুমি সামার্স ডের মতোই সুন্দর। উনি আরও একটু এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যে বলছেন দাউ আর্ট মোর লাভলি, বলছে তুমি একটা সামার্স ডের থেকেও বেশি লাভলি, অ্যান্ড মোর টেম্পারেট। এখানে একটা টেম্পারেট কথাটা কেন ইউজ করা হচ্ছে সেটা বোঝা। এই টেম্পারেট মানে হচ্ছে স্টেডি। উনি বলতে চাইছেন যে সামার্স ডে একটা, ইটস নট স্টেডি, ইটস নট কনস্ট্যান্ট অল দ্য টাইম, কিন্তু তোমার মধ্যে একটা স্থিতিশীলতা আছে, তোমার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। মানে তুমি সবসময় ইউ আর অলওয়েজ সেম, তুমি সবসময় একই থাকো, কিন্তু সামার্স ডে সবসময় এক থাকতে পারে না। সো এর মধ্যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট তাহলে কি বললাম, স্থিতিশীল, তুমি ইউ ডোন্ট চেঞ্জ, তোমার বিউটিটা চেঞ্জ হয় না, কিন্তু সামার্স ডের বিউটিটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে আরেকটা জিনিসের গাইজ দেখো, মোর কথাটাকে দুবার ইউজ করা আছে। এটা হচ্ছে পোয়েটিক ভাষায় যে কোনো একটা ওয়ার্ডকে যিনি মোর দেন ওয়ান টাইমস ইউজ করা হয়, তার মানে এটা হচ্ছে যে ওই মানে কবি এটা বোঝাতে চাইছেন যে মোর টেম্পার মানে কতটা বেশি ভালো ওনার বিলাভেড একটা সামার্স ডে থেকে। দ্যাট ইজ দ্য রিজন হি ইজ টেলিং মোর লাভলি অ্যান্ড মোর টেম্পার। সেই দুবার মোর ইউজ করেও ওটা আমি বলেছি। ওকে গাইজ, আমরা নেক্সট লাইনে চলে যাবো। Okay, next line is rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. Right. এবারে উনি কবি ওইটাকে এস্টাবলিশ করছেন কেন সামার্স ডে ইজ নট টেম্পারেট, মানে স্টেবল নয় কেন, বিকজ রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বাডস অফ মে। মাঝে মাঝে রাফ উইন্ডস মানে ঝোড়ো বাতাস এসে কী করে, সেই সময় যে কুঁড়িগুলো হয়, সেই বার্ডস মানে ডার্লিং বার্ডস বলছে কুঁড়ি, সেই কুঁড়িগুলোকে কী করে ঝরিয়ে দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে মে কথা বলেছে, কেন ওয়াই মে? এখানে হচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তোমরা যদি একটু রিসার্চ করো তাহলে দেখতে পাবে যে ইংল্যান্ডে সামার স্টার্টস in the month of June. তাহলে ওয়াই দ্য ডার্লিং বাডস অফ মে, ওয়াই মে কথাটা উচ্চারণ করা হয়েছে, মানে মে মাসটা রেফারেন্স কেন দেওয়া আছে এখানে জানা যায়। দেখো এখানে যদি আমরা মেন 4 সিজনস ধরি, তাহলে ফার্স্ট সিজনটা হচ্ছে স্প্রিং, দেন কাম সামার, দেন কাম ফল অ্যান্ড দেন কাম উইন্টার। তাহলে এই চারটাকে যদি ধরি, দেখো দিজ আর দ্য 4 পার্টস অফ সামওয়ানস লাইফ। এটাও ধরা যায় স্প্রিং মানে ফ্রম বার্থ, অ্যান্ড তারপরে যখন বার্থ থেকে ইয়াং পর্যন্ত, দ্যাট ইজ কল স্প্রিং। অ্যান্ড দেন উই হ্যাভ সামার। সামার ইজ ওয়েন ইউ হ্যাভ বিকাম অ্যাডাল্ট। তোমার জীবনের প্রধান সময়টা হচ্ছে সামার, তার মানে ও বলতে পারে যে অ্যাডাল্ট হওয়া থেকে মিডল এজ পর্যন্ত। দেন কামস ফল। ফল মানে এবার কি, মানুষ যখন বার্ধক্যের দিকে যাচ্ছে, মানে বার্ধক্য মানে আস্তে আস্তে বয়স হচ্ছে। মিডল এজ থেকে ফ্রম দ্য মিডল এজ ইউ আর গোয়িং টুয়ার্ডস দি ইয়োর লাস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ, শেষের তোমার জীবনের শেষের দিনগুলোর দিকে যখন যাচ্ছে।
নাও লাস্ট উইন্টারের পরে দেন ফলের পরে দেন কামস উইন্টার। উইন্টার মানে ঠান্ডা, কোল্ড, অ্যান্ড দ্যাট ইজ রিপ্রেজেন্টেড উইথ ডেথ। নাও তাহলে এখানে এই চারটে এইভাবে চারটেকে ভাগ করা হয়। যদি সিজন দিয়ে ভাগ করতে যাও, উইলিয়াম শেক্সপিয়ার ঠিক এইভাবেই ভাগ করেছে। এইবারে উনি বলছেন মে। মে তার মানে আমি যদি দেখতে যাই তাহলে জুনের আগে মে আসে, তার মানে মে মিনস ইটস নট, এখনও উনি ওনার জীবনের সব থেকে ভালো মুহূর্তে পৌঁছাননি, তার মানে ইয়াং আছেন এখন। তো তার মানে বলছে যে সামার্স ডে, ওই সামার্স একটা ডে, ওই রাফ উইন্ডস কী করে, কখনো কখনো কী করে, ওই কুঁড়িগুলো যেগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, যেগুলোর এখনও ভালো সময় আসেনি, তার আগেই তাদেরকে ঝরিয়ে দিচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন এই মে কথাটাকে কিন্তু ইউজ করা হচ্ছে। নাও উইচ ইজ এ ব্যাড থিং, যেটা একটা ভালো জিনিস নয়, যে একটা 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 ফুলের কুঁড়ি যেটা তার জীবনের সব থেকে ভালো সময়, তার মানে সামার্স ডে আসার আগেই ঝরে পড়ে গেল। ওয়াই? বিকজ অফ দ্য সামার্স রাফ উইন্ডস। তো সেই জন্য এখানে মে মান্থটার কথা এক্সপ্লেস করা হয়েছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ টু শর্ট আ ডেট। গাইজ এই হ্যাথ মানে হচ্ছে হ্যাজ। এবারে লিজ কথাটা দেখুন ইউজ করা হয়েছে, এই লিজ, দিস ইজ ইম্পর্টেন্ট। লিজ মানে হচ্ছে বড়। তুমি যদি তোমার কিছু না হয় কিন্তু তুমি যদি কারোর কাছ থেকে সেটাকে বড় করে ধার করে নাও, দ্যাট মিনস সেটাকে লিজ বলা বা রেন্ট বলা। তার মানে তুমি সেটাকে, তোমাকে আবার এটা ফিরিয়ে দিতে হবে, দ্যাট ইজ নট ইয়ার্স। তো এখানে লিজ কথাটা ইউজ করা হয়েছে, বলছে হ্যাথ টু শর্ট আ ডেট। এখানে টু শর্ট আ ডেট মানে টু শর্ট মানে টু শর্ট মানে খুবই টু শর্ট আ ডে। তোর বলছে সামার্স লিজ মানে সামারটা স্থায়ী নয়। টু শর্ট মানে খুব কম সময়ের জন্য আসে, ডেট মানে একটা তারিখের কথা বলা হচ্ছে, মানে খুব একটা নির্দিষ্ট তারিখের পরে সেটা আবার চলে যায়। কিন্তু ওনার বিলাভেডের কথা যখন বলছেন দ্যাট ইজ মোর টেম্পারেট, মোর লাভলি অ্যান্ড টেম্পারেট মানে স্থিতিশীল, মানে ইটস আনচেঞ্জেবল, উইচ ইজ নট চেঞ্জিং। কিন্তু এখানে দুটো নেগেটিভ পয়েন্ট সামার্স ডে দেখালেন, ওয়্যার অ্যাজ দ্য সামার্স ডে, প্রথম কথা মানে সময়ের আগে যে ডার্লিং বার্ডস আছে সেই ডার্লিং বার্ডসগুলো ঝরে পড়ে যায় বিকজ অফ দ্য রাফ উইন্ডস। সেকেন্ড ইজ আরেকটা কি নেগেটিভ কারণ দেখালেন সামার্স ডে, সেটা হচ্ছে খুব কম সময়ের জন্য সামার্স ডেটা আসে, এবং সামার্স ডেটা আসে মানে লিজ মানে ধার। এমন মনে হয় যে কারোর কাছ থেকে সামার্স ডে তার যে বিউটিটা আছে সেটা কারোর কাছ থেকে ধার নিয়ে আসে কিছু দিনের জন্য, তারপরে আবার যেন তাকে ফিরিয়ে দিতে হবে, সেই রকমভাবেই আসে। দ্যাট ইজ দ্য রিজন, দিজ আর দ্য টু রিজনস ওয়াই উনি বলছেন যে দাউ আর্ট মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দেন কি দেন দ্য সামার্স ডে। তো দিস ইজ দি ফার্স্ট কোয়ার্টার গাইজ, মোটামুটি ফার্স্ট কোয়ার্টারের সামারি কিন্তু এটাই। Okay, now we will go to the next quadrant. Okay, so next line is sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed. Sometimes too hot the eye of heaven, guys এখানে the eye of heaven মানে সানকে বলা হচ্ছে। যে কখনো গ্রীষ্মে কি হয়, আই অফ মানে সূর্যটা এত বেশি উজ্জ্বল হয় যে বেশি মানে প্রয়োজনীয় তুলনায় বেশি গরম হয়। টু হট মানে প্রয়োজন, যতটা গরম থাকা প্রয়োজন, যতটা গরম কমফোর্টেবল লাগে তার থেকে বেশি গরম। আই অফ হেভেন মানে সানের কথা বলা হচ্ছে, মানে কখনো কখনো গ্রীষ্মে একটু বেশি উষ্ণতা থাকে, আবার কখনো কখনো কি হয়, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। গোল্ড কমপ্লেকশন মানে ওই সামার্স, একটা সামার্স ডেকেই বলা হচ্ছে গোল্ড কমপ্লেকশন মানে সানের যে কমপ্লেকশনটা অনেকটা অরেঞ্জ কালার হয়। গোল্ড অ্যান্ড অরেঞ্জ ইজ এ মিক্সচার অফ গোল্ড অ্যান্ড অরেঞ্জ কালার, দ্যাট ইজ দ্য রিজন বলা হচ্ছে। ওই সানটিকে বলছে সামটাইম ইটস ডিমড মানে যখন ধরো ক্লাউডি থাকে, সবসময় আবার এত উজ্জ্বল থাকে না, কখনো কখনো ক্লাউডি থাকে। তাহলে ক্লাউডি থাকলে কী হয়, তখন আবার পুরো পরিবেশটা কী হয়ে যায়, ডিমড হয়ে যায়, মানে নিষ্প্রভ হয়ে যায়। তার মানে কখনো কখনো খুব বেশি উজ্জ্বল, আবার কখনো কখনো নিষ্প্রভ হয়ে যায়। তার মানে কি, ওই যে একটা সেকেন্ড লাইনে আমরা পড়েছিলাম যে টেম্পারেট মানে স্থিতিশীলতা নেই, মানে ওর বিলাভেড যেরকম স্থিতিশীল সবসময় একই থাকে, সেটা কিন্তু সামার্স ডেতে নেই। সেই জন্যই উনি এই কারণগুলো দিয়ে বোঝাতে চাইছেন যে মাই বিলাভেড ইজ বেটার দ্যান আ সামার্স ডে। পরের দুটো লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস। আচ্ছা, এই লাইনটা প্রবাবলি দি মোস্ট ডিফিকাল্ট লাইন ইন দিস সনেট। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার
বাট এটাই যদি আমরা একটু অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে যে প্রত্যেক মানে এভরি ফেয়ার ফ্রম ফেয়ারনেস, অ্যাকচুয়ালি এই কথাটা বলতে চাইছে। মানে যে কোনো বিউটি তার সেই যে কোনো সুন্দর জিনিস তার সৌন্দর্যটা আস্তে আস্তে কী থাকে, ডিক্লাইন্স মানে কমতে থাকে, মানে কোনোটাই টেম্পারেট না, মানে কোনোটাই স্থিতি নয়, স্থিতিশীল তো নয়, এমনকি আস্তে আস্তে কমতে থাকে বিউটিটা, মানে সুন্দরের সৌন্দর্য কমতে থাকে। তারপরের লাইনটা কি আছে, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। গাইস এই যে বিউটি, এই বিউটিটা যে ফেড হয়ে যাচ্ছে তার কারণটাই কিন্তু এখানে বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন হতে পারে বাই চান্স। ওকে, দ্য মিনিং অফ বাই চান্স মানে হতে পারে বিকজ অফ এনি ডিজিজ, মেবি বিকজ অফ পার্সোনাল ট্র্যাজেডি, মানে খুব খারাপ কিছু হয়েছে, কারোর দুর্ঘটনা হয়েছে, বা মেবি বিকজ অফ অ্যাক্সিডেন্ট তোমার বিউটিটা তোমার নষ্ট হয়ে যেতে পারে। বা দের ইজ দ্য সেকেন্ড রিজন। হোয়াট ইজ দ্য সেকেন্ড রিজন? The second reason is the nature's changing course, তার মানে যেটা inevitable, মানে যেটাকে কখনো রুখা যায় না। দ্যাট মিনস এখানে কবি বলতে চেয়েছেন টাইম মানে সময়, এই সময়ের সঙ্গে সঙ্গে যদি এরকম যদি ডিজিজ কোনো না থাকে বা কোনো পার্সোনাল ট্র্যাজেডি না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট নাও হয়, তা সত্ত্বেও সময় এমন একটা জিনিস, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই সৌন্দর্যটা আস্তে আস্তে কমতে থাকবে। আনট্রিমড কথাটা বলা আছে। আনট্রিমড মানে যে ওই ক্রিসমাস ট্রি যেটা হয় না, ক্রিশ্চিয়ানদের মধ্যে একটা আছে ক্রিসমাস, তো ওনারা ক্রিসমাস ট্রি ওই প্রত্যেক ক্রিসমাসে ওরা লাগায়, এবং ওই ক্রিসমাস ট্রিতে বিভিন্ন ধরনের গিফট লাগানো থাকে, এবং ওই ক্রিসমাস ট্রিটাকে সুন্দর দেখানোর জন্য ট্রিম করা হয়, মানে ছাঁটা হয়। কিন্তু আনট্রিমড মানে কি, তার মানে যদি একটা ক্রিসমাস ট্রিকে আমি যদি ট্রিম না করি, না ছাঁটি, তাহলে ওর সুন্দর একটা শেপ আসবে না। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে, মানে ওই যে ডিক্লাইন হচ্ছে বিউটিটা, সেটাকে বলা হচ্ছে আনট্রিমড। আনট্রিমড মানে আস্তে আস্তে বিউটিটা আর ট্রিম নেই, সেটা আনট্রিমড হয়ে গেছে। দ্যাট মিনস বিউটিটা আস্তে আস্তে ডিক্লাইন্ড হচ্ছে। দিস ইজ হোয়াট দিস মিনিং অফ দিস লাইন। নাও পরের লাইনটাতে আমরা কি বলেছিলাম প্রথমেই, যে টার্ন আছে। টার্নটা কি? বাট thy eternal summer shall not fade, তাহলে thy মানে your, কিন্তু তারপরে এত কিছু বলেও এইবারে কই বলছে কিন্তু তোমার যে ইটার্নাল সামার, এখানে ইটার্নাল কথাটা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে তোমার যে সামার, মানে এখানে সামার মানে বিউটি, তো your beauty is eternal। ইটার্নাল মানে এটা কোনোদিন কমবে না বা এটা কোনোদিন ক্ষয় নেই, তাহলে সেটাকে বলা ইটার্নাল, যেটা কোনোদিন মারা যাবে না। সো বলছি কিন্তু তোমার সামার ইজ মানে তোমার সৌন্দর্যটা ইটার্নাল, মানে ইট ইজ পার্মানেন্ট। শ্যাল নট ফেড, এই যে তারপরে শব্দগুলোতে বুঝতে শ্যাল নট ফেড মানে তোমার এই যে বিউটি বা সৌন্দর্য এটা কোনোদিন ফেড হবে না, মানে কমবে না, বরঞ্চ আস্তে আস্তে বাড়তেই থাকবে। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। ওকে, নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার মানে ওই যে সৌন্দর্য, পজেশন। এবার আমরা চলে যাব আবার ওই যে একটা লাইন আমরা পড়েছিলাম গাইস, যদি তোমরা মনে করো, সেই ফার্স্ট কোয়াট্রেনের লাস্ট লাইনটা, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, মানে লিজ নেওয়া মানে কোনো কিছু কারো কাছ থেকে ধার নেওয়া, সেটা আবার তাকে দিয়ে দিতে হবে। কিন্তু এইখানে লাইনটা দেখো, অ্যান্ড নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার, মানে এবারে কবি বলছেন যে তোমার যে সৌন্দর্য সেটার পজেশন তোমারই, মানে তুমি হচ্ছে পজেশন মানে অধিকার, সেটার অধিকার তোমার, মানে তুমি কারো কাছ থেকে এটা ধার নাওনি, ওটা তোমার নিজে। কি হবে? অ্যান্ড ফেয়ার দাও ওয়েস, সেই জন্য ওয়েস কথাটা বলা হচ্ছে, মানে বলা হচ্ছে এইটা যেমন সামার কি করে, সামার বলছে এই যে তার সৌন্দর্যটা ওটা ধার নেয় কিছুদিনের জন্য, মানে বড় করে, যেটা আবার সামারটা পেরিয়ে গেলেই ফিরিয়ে দিতে হয়। কিন্তু কবি বলছেন তোমার বিলাভেডকে বলছেন ইয়োর বিউটি ইজ অফ ইয়োর ওন, সেই জন্য ওয়েস কথাটা বলছেন, মানে তোমার বিউটিটা তোমার নিজেরই, এবং সেই বিউটিটা হচ্ছে ইটার্নাল। ইটার্নাল মানে সেটার কোনো ক্ষয় নেই বা সেটা কোনো ডিক্লাইন, মানে সেটা কোনো দিন কমবে না বা সেটা আস্তে আস্তে যে ফেড হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। না এবারে আমরা অ্যাজ এ রিডার অবাক হয়ে যাবে যে এইরকম বিউটি কীভাবে হতে পারে। আমরা পরের লাইনগুলোতে এটা বুঝতে পারবো। না পরের লাইনটা দেখি, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ব্র্যাগ মানে কি, আমার কিছু আছে এবং সেটার সম্বন্ধে আমি যদি প্রচণ্ড গর্ব করি বা আমি যদি এরকম দেখাই যে হ্যাঁ আমার কাছে এই সমস্ত জিনিস আছে, তাহলে সেটাকে বলা ব্র্যাগ, মানে বাড়িয়ে চাড়িয়ে বলো না, আমার কাছে কিছু আছে এবং সেটা আমি লোককে দেখাতে যাচ্ছি, দেখো আমার কাছে এই জিনিসটা আছে, দ্যাট ইজ কল ব্র্যাগ।
তো বলছে ডেথ মানে গাইজ আমরা একটা জিনিস জানি, দ্য মোমেন্ট ইউ আর বর্ন ইউ আর অ্যাকচুয়ালি ইউ স্টার্ট টু ডাই, তাই না? যখনই আমরা জন্মগ্রহণ করছি তারপর থেকে আমরা মৃত্যুর দিকে চলেছি। তো এখানে বলছে তার মানে মৃত্যুর যে ছায়া সেটা সবসময় আমাদের পিছনে আছে। বাট কবি বলছেন তোমার বিউটিটা এরকম যে নট শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারাস ইনিশিয়েট, মানে ডেথও এই কথাটা মানে মৃত্যুও এই কথাটা তোমাকে বলতে পারবে না যে হ্যাঁ তুমি যত দূরই চলে যাও বা তোমার সৌন্দর্য যতই থাকুক তুমি কিন্তু আমার ছায়া থেকে বেরোতে পারবে না। এটা কিন্তু কবি বলছেন না, এটাও সম্ভব নয়। ডেথও ইভেন ডেথ ক্যানট টাচ ইয়োর বিউটি, এবং উনি বলছেন যে ডেথও মানে মৃত্যুও তোমাকে ছুঁতে পারবে না। when in eternal lines to time thou growest, এবং শুনি বলছে শুধুমাত্র তোমার বিউটিটা ইটার্নাল নয়, যে পার্মানেন্ট তাও নয়, এবং ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। when in eternal lines to time thou growest, আমরা বলছেন এবং এই যে তোমার বিউটি এটা সময়ের সঙ্গে সঙ্গে শুধুমাত্র একই থাকবে তাই নয়, ইভেন দো ইট ইজ গোয়িং টু গ্রো, এবং আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তার মানে এটা আমাদের বোঝা গেল যে সামার্স ডে কি, সামার্স ডের সঙ্গে আমরা যদি তুলনা করি, সামার্স ডে কী করে শেক দ্য ডার্লিং বার্ডস, তারপরে লিজ নেয় অন্য কাজে, মানে আসে আবার খুব তাড়াতাড়ি চলে যায়। দেন কখনো কখনো ভীষণ টু হট হয়, দ্য আই অফ হেভেন, আবার কখনো কখনো ডিমড হয়ে যায়। এই এত কিছু আছে, কিন্তু ওনার বিলাভেডকে সম্পূর্ণ অন্যভাবে দেখেছেন। বিলাভেড বলছে ইটস টেম্পার, এর সৌন্দর্যটা একদম স্থায়ী, ইটার্নাল। শুধু ইটার্নালি নয়, এর সৌন্দর্যটাকে না মৃত্যু ছুঁতে পারবে এবং শুধুমাত্র পার্মানেন্ট থাকবে না, এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে। তাহলে এটা কি করে সম্ভব? তার মানে কবি এখানে বোঝাতে যাচ্ছেন ওনার বিলাভেড ইজ অ্যাকচুয়ালি বেটার দ্যান দ্য নেচার, প্রকৃতির থেকেও সুন্দর। নাও এর ঠিক তার পরের দুটো লাইনে যেখানে আমরা কনক্লুশন দিচ্ছি, সেই কনক্লুশনে কবি বলে দেবেন যে অ্যাকচুয়ালি হাউ দিস ইজ পসিবল। চলে যাওয়া যাক আমাদের নেক্সট দুটো লাইনে। so long as men can breathe or eyes can see, তো উনি বলছেন যে ওই যে যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নিতে থাকবে বা দেখতে পারবে, so long lives this and this gives life to thee। এখানে লাস্ট লাইনটা দেখো, so long lives this, this মানে কি? তার মানে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে এখানে অনেক কিছু মিনিং হতে পারে। অ্যাকচুয়ালি এই পুরো সনেটটাই হচ্ছে ওনার বিলাভেড, এবং এই সনেটটাকে বলা হচ্ছে যে এই সনেটটা উড বি ইটার্নাল। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এই সনেটটা নিয়ে আলোচনা হবে, আর যতবার এই সনেটটা নিয়ে আলোচনা হবে ততবারই ওই বিলাভেডের কথা আসবে। অ্যান্ড এভরি টাইম ওই যে বিলাভেডের সৌন্দর্যটা বিভিন্নভাবে এক্সপ্লেন করা হবে। যেমন আমি ইন্ডিয়াতে বসে করছি, কেউ ব্রাজিলে বসে এই সনেটটাকে এক্সপ্লেন করছে, কেউ আমেরিকাতে বসে এই সনেটটাকে এক্সপ্লেন করছে। তার মানে পৃথিবীতে মানুষ যতদিন পড়তে পারবে বা মানে বেঁচে থাকবে ততদিন এই সনেটটা নিয়ে ডিসকাস হবে, আর যতদিন সনেটটা নিয়ে ডিসকাস হবে ততদিন ওনার বিলাভেড মানে কবি বলছেন যে আমার বিলাভেড তো আমার সনেটের মাধ্যমে জীবিত থাকবে এবং ইটার্নাল থাকবে এবং সেটা বাড়তেই থাকবে। সেই জন্য যে সো লং লিভস দিস, ততদিন এই জিনিসটা থাকবে, মানে এই সৌন্দর্যটা থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং দিস মানে এই সনেটটাই তোমাকে লাইফ দেবে, মানে জীবন দেবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কবি বলতে দিয়েছেন, নিজেরও একটু বন্দনা করেছেন যে আমি এমন একটা সনেট লিখবো, এই সনেট তার মানে উনি বলছেন যে দিস ইজ দি পাওয়ার অফ আর্ট। উনি সবসময় আর্ট, পাওয়ার অফ আর্ট নিয়ে অনেক রেভলিউশন করেছেন, যে আর্ট ইজ সামথিং উইচ ক্যান অ্যাকচুয়ালি প্রিজার্ভ সামথিং, উইচ ক্যান অ্যাকচুয়ালি স্টপ দ্য টাইম, যে সময়টাকে বেঁধে দিতে পারে। ফর এক্সাম্পল আমি যদি একটা ছবি এঁকে যাই, সেই ছবিটার মধ্যে যে মুহূর্তটাকে আমি ক্যাপচার করলাম সেটা কিন্তু সময়টাকে আমি ক্যাপচার করলাম। ইট ক্যানট বি, সেই ছবিটা ইট ক্যানট বি ওল্ড, ওই ছবিটা পুরনো হতে পারে, ওই মুহূর্তটা কিন্তু ওটার মধ্যে ক্যাপচার হয়ে যেতে পারে। সেরকম একটা ছবির মাধ্যমে হতে পারে, সেরকম একটা যদি কেউ স্কাল্পচার বানায়, মূর্তি বানায়, তার মধ্যেও হতে পারে, বা কেউ যদি এরকম একটা সনেট লেখে তার মাধ্যমেও কী করতে হবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফিট ডেথ, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফিট দ্য টাইম। তুমি সময়কেও হারাতে পারো এবং তুমি ডেথকেও হারাতে পারো। তো সেই পয়েন্টটাও কবি কিন্তু এখান থেকে প্রুভ করতে চেষ্টা করেছে যে with the help of art you can actually do that. So সেই জন্য বলছে so long lives this and this gives life to thee. Okay guys, this is the এটা হচ্ছে পুরো সামারি এই আমাদের সনেট 18 which is written by William Shakespeare. ওকে গাইজ, তাহলে এখানে যে when in eternal lines
টু টাইম দাও গ্রোয়েস, তাহলে এখানে ইটার্নাল লাইন্স মানে অ্যাকচুয়ালি তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে দ্যাট মিনস দ্য লাইন্স অফ দিস সনেটস, মানে এই সনেটে যে লাইন সেগুলোকে ওই ইটার্নাল লাইন্স বলা হয়েছে। ওকে গাইজ, আই হোপ you understood the sonnet, and if you have your own point of views, please comment those point of views below, and I will be happy to share that with the world. Okay guys, thank you for watching, thank you for listening, have a beautiful day. My name is Kutubuddin. Tata.